বিশ্বজুড়ে যত শব্দ ভাণ্ডার আছে সেখানে সবচেয়ে প্রিয় সবচেয়ে কাঙ্ক্ষিত একটি শব্দ যদি বলি সেটি ভালোবাসা, তাহলে খুব একটা ভুল হয়তো হবে না, কারণ এটি পেতে যেমন ভালো লাগে তেমনি দ্বিতীয়। ভালোবাসার সেই গল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্টস কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ার আয়োজনে। পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক সাথে আছি। আর দর্শক, আজকের এই ভালোবাসার গল্প আড্ডায় আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন ভালোবাসার মানুষকে। আমার সামনে আছেন অভিনেতা FS নাইম এবং আমার সাথে আছেন রাফিয়া রশিদ মিথিলা। আপনাদের দুজনকেই ভালোবাসা দিবসের শুভেচ্ছা। কিন্তু অনুষ্ঠান শুরুর আগে আপনার কাছে জানতে চাই, আমার মতো হাজারো তরুণ কিন্তু জানতে চায় আপনি এত সুন্দর কি করে? আচ্ছা, ও আচ্ছা, আপনি এত সুন্দর কেন? আসলে খুবই অদ্ভুত প্রশ্ন এটা। আমি জানি না, আমি যদি আমাকে আপনার সুন্দর লেগে থাকে বা না না, শুধু কিন্তু আমার না, প্রচুর দর্শক আপনার ফ্যান। আচ্ছা, তাহলে আমি লেগে থাকলে তো ভালো, খুবই খুশি আমি বিষয়টা নিয়ে। কিন্তু এই কেনর প্রশ্ন দেয়া আমি জানি না। আমার তো ধারণা নাইমের আমাকে সুন্দর লাগে না। না না, অফ কোর্স শি ইজ খুবই সুন্দর লাগে না তাকে? না, আমার মনে হয় লাগে। তুই তো কখনো আমাকে তাহলে কি একসাথে আমরা ছবি করি নাকি? না, কিন্তু তুই তো আমাকে বলিস নাই কখনো। না, কখনো বলেন না, কিন্তু আজকে তাহলে বলেন দর্শকদের সামনে। একসঙ্গে যে একটা ছবি করলাম, এতগুলো দিন শুট করলাম। ওকে পজ। মিথিলা, তুমি বলবো না তুই বলবো? তুই বলবি। আমি কি এখন অ্যাক্টিং করতে পারবো না? তো অসম্ভব সুন্দরী একজন মানুষ। থ্যাংক ইউ। দারুণ দারুণ দারুণ। কেন নাই? সবকিছু মিলে সুন্দর, সবকিছু মিলে সুন্দর। হ্যাঁ, কারণ এইসব কেনর উত্তর আমার জানা তো থাকার কথা না। যাদের সুন্দর লাগে তাদেরই জানা থাকা উচিত, তাই না? দারুণ। আপনাদের দুজনের কাছে প্রশ্ন, ভালোবাসার সংজ্ঞাটা শুরুতেই নাইমকে দিয়ে জানতে চাই। ভালোবাসাটা আপনার কাছে কি আসলে? কমফোর্ট অ্যান্ড ট্রাস্ট। আপনার কাছে ভালোবাসার সংজ্ঞা কিন্তু ব্যাপক এবং উপরের সবগুলোই সঠিক না, তা তো সঠিক আছে। আপনার কাছে ভালোবাসাটা আসলে কি? ভালোবাসা কিন্তু বিস্তৃতি অনেক, অনেক মানুষকে ভালোবাসা যায়, অনেক মানুষকে ভালোবাসা যায়, ভালোবাসার বিস্তৃতি অনেক, ভালোবাসার সংজ্ঞাও অনেক। আমার মনে হয় ভালোবাসাকে একটা ফ্রেমওয়ার্কে বাঁধা যায় না। নাইম যেরকম মনে করে যে এটা ট্রাস্ট আর কমফর্ট, এক একজনের কাছে সেটা এক এক রকম। সো আসলে ভালোবাসাকে সংজ্ঞায়িত করাটা খুব কঠিন। এটা একটা অনুভূতি। তো আপনারা দুজনে কিন্তু ভালোবেসে বিয়ে করেছেন, আমরা জানি, দর্শকরাও জানে। তো এই মালা বদলের পেছনে যদি 3টা কারণ জিজ্ঞেস করি, যদি আমাকে বলেন। ভালোবাসা, ভালোবাসা, ভালোবেসে। হ্যাঁ, এই তো তিনটাই কারণই ভালোবাসা। নাইমের কাছে কি? যেমনটা আমি বললাম, উত্তরটা ঠিক তাই না, ওটা তো ভালোবাসার সংজ্ঞা। আপনি তো ভালোবেসে বিয়ে করেছেন। এটি হচ্ছে বিষয়। আমি যেটা ভাবছি সেটাই তো আমার করা উচিত, এবং আমি যেটা চাইছি সেটাই আসলে আমার এক্সিকিউট করা উচিত। সেই জায়গা থেকেই আমি আলহামদুলিল্লাহ নাদিয়ার সাথে মেন্টালি কমফোর্ট অ্যান্ড তাকে ট্রাস্ট করি, তাই তাকে ভালোবেসে বিয়ে করে ফেলছি। আমরা কিন্তু জানি আপনারা দুজন খুব ভালো বন্ধু, এবং সেটা অনেক আগে থেকে। আপনার সাথে কথা হচ্ছিল যে 97, 90 না 98, 99 আপনাদের দুজনের এই বন্ধুত্ব, আপনারা একটা সিনেমা করেছেন এবং সেটা আজকের রিলিজ হয়েছে, জলে জলে তারা। তো একটা প্রশ্ন আমার খুব জানতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে বন্ধু আপনারা অভিনয় করেছেন, ঠিক আছে, বন্ধু হিসেবে রোমান্টিক দৃশ্যে অভিনয় করাটা কতটা চ্যালেঞ্জ ছিল? কি মনে হয় আপনাদের? খুব কঠিন, খুব কঠিন। আমাকে মার খেতে হয়েছে। মার খেতে হয়েছে? মারের একটু ছোট্ট ঘটনা শুনতে চাই। চরম ভাবে বলতে চাই আমি। ইনফ্যাক্ট ও আমাকে লিটারালি আমাদের খুবই ইন্টেন্স সিন তখন, হ্যাঁ, খুবই রোমান্টিক সিন। তো আমি ওর দিকে তাকাচ্ছি, তো একটি পর্যায়ে মিথিলা ঠাস করে আমার পিঠে একটা মার দিল, মেরে আমাকে বলছে, এই শয়তান, সব নায়িকার সাথে সুন্দর করে এক্সপ্রেশন দিতে পারিস, আমার সাথে কেন তো ঝামেলা হচ্ছে? আমি দোস্তি তো বন্ধু, তোকে তো কখনো এইভাবে লাইক একটা লুক, একটা ইয়ে। আপনার কাছে কেমন ফিল হয়েছে? আমার মনে হয় প্রত্যেকটা খুব রোমান্টিক দৃশ্য বা আমাদের গানের দৃশ্যে শ্যুট করার সময় আমরা প্রচণ্ড হাসাহাসি করেছি। কারণ আমি কনস্ট্যান্টলি পুরো ছবি শুটিংয়ে আমি বলছি, দোস্ত আমাকে তো কেউ দেখবে না, সবাই তো তোকে দেখবে, তোর তো এত সুন্দর। বিকজ নাইমকে যারা গানের ভিডিওটাও দেখেছে, যে এই ছবিতে নাইম একটা মাঝি, এবং ওর যে মাসল অ্যান্ড ও তো তখন প্রচণ্ড জিম করতো, 6 প্যাকস অ্যান্ড অল দ্যাট। তো আমার মনে হচ্ছে যে কেউ তো আমাকে দেখবে না রে, সবাই তো তোকেই দেখবে। তাই নাকি? ব্যাপারটা কি তেমনই ঘটছে? একেবারেই না, এটা হচ্ছে হাম্বলনেস থেকে বলা, বন্ধুর প্রতি বন্ধুর
ভালোবাসা থেকে বলা, যে ও আসলে মেন্টালি চাইছিল যে আমি একটা বিগ স্ক্রিন, আমার একটা ভালো প্রেজেন্স হোক, সেখান থেকে বলা। বাট ইয়েস, অফকোর্স, মানে যেটা আসলে ওর ক্ষেত্রেও তাই, যে আমাকেই বরঞ্চ কেউ দেখবে না, সবাই আমাদের তারাকেই দেখবে। আমি কিন্তু আপনার সাথে কিছুটা একমত। আমি ট্রেলারটা দেখেছি, আপনাকে কিন্তু অসাধারণ সুন্দর লেগেছে একদম ট্রেলারে। একদম সিরিয়াসলি আমার কাছেও লেগেছে। তো যে ছবিটির কথা বলছিলাম আসলে, প্রথম একটা ছবি এবং নায়ক হিসেবে আপনি কিন্তু এই ছবিতে প্রথম আসছেন। কেন আসলে এই ছবিটা কেন? নায়ক হবেন বলে, নাকি গল্পটা ভালো লাগলো, নাকি কি আসলে এর পেছনে কি কাজ করেছে? ভেরি গুড কোয়েশ্চেন। এটা আসলে অনেক মানুষের এই প্রশ্নটার উত্তরটা আজকে আসলে দিয়ে দিতে চাই। সেটা হচ্ছে, দেখেন, আমি আমার পদচারণা যদি আপনি দেখে থাকেন, ইনফ্যাক্ট নাটক, ওয়েব ফিল্ম, সব জায়গাতেই সেই গল্পগুলোতে আমি কাজ করেছি যে কটি গল্পই হচ্ছে নায়ক, গল্পেই হচ্ছে নায়িকা। সো আমার প্রেজেন্সটা কিংবা আমার পদচারণা আমি সবসময় এমনভাবেই রাখার চেষ্টা করছি যেটা যেন আমার কাজটি যেন আমার ফুটপ্রিন্ট ক্রিয়েট করে। সো ইটস এ বাঞ্চ অফ গুড অ্যাক্টার্স যারা এই গল্পে আছে, এবং প্রতিটি চরিত্রকে আলাদা সিগনিফিক্যান্ট ওয়েতে আপনি দেখতে পারবেন, যে মানে শুধু এখানে যে হিরো কিংবা হিরোইন সেটা না, ইটস এ ভেরি কন্টেম্পোরারি প্রেজেন্টেশন, যেটা আমরা বাইরের প্রতিটি কাজে দেখি যে প্রতিটি চরিত্র আলাদাভাবে ফুটে ওঠে। তো যখন আমরা গল্পটা পড়ি, অ্যান্ড ইনফ্যাক্ট আমার তো এই গল্পে কাস্ট হওয়ারই কথা না, কারণ চিন্তাভাবনাটা অন্যরকম ছিল। বাট আমার জায়গা থেকে এই গল্পের সাথে সম্পৃক্ততা হওয়ার কারণ একটি, সেটা হচ্ছে যে আমি গত 4 বছর ধরে যে কয়েকটি চরিত্র করেছি, ওয়েব সিরিজ কারাগার, দেন ওভার ট্রাম্প ওয়েব সিরিজ, দেন ওয়েব সিরিজ মিশন হান্ডাউন, ওয়েব সিরিজ দি কালপুরুষ। সো এগুলো থেকে 300% আলাদা একটি চরিত্র, এবং আমি মনে করি একজন শিল্পীর জন্যে এই ধরনের এক একটি চ্যালেঞ্জিং কিংবা ডিফারেন্ট চরিত্র যেটা পুরোপুরি আলাদা, সেটা এক একটা গিফট। সো আমি এই গিফটটাকে আসলে হারাতে চাইছিলাম না। সো সেই গিফটটাকে রিসিভ করার জন্য আমার আসলে ছবি। আচ্ছা, আপনারা দুজন যেহেতু বন্ধু, এই গিফটটা যখন আসলো নিশ্চয়ই আপনাদের মধ্যে কথা হয়েছে এবং আপনারা জানেন যে সিনেমার প্রধান দুটি চরিত্র আপনারা, তখন কি আপনাদের মধ্যে কথা হয়েছিল কিনা, বা কে আগে ফোন করেছে বা কে আগে টেক্সট করেছে যে ব্যাপারটা এরকম, এমন কোনো ঘটনা আছে? এরকম থাকেই না আমার আর মিথিলার বিষয়টা। আমাদের আসলে সত্যি আমাদের হয়তো বছরে একবার হ্যালো বলা হয়। এই ছবিটা যখন শুরু হলো, ছবিটা হ্যাঁ, তখন হয়তো কথা হয়েছে। মানে আমাদের ফ্রেন্ডশিপটা যে এত ছোটবেলার ফ্রেন্ড আমরা, যে আমাদের আসলে কোনো রুটিন মাফিক কিছু না, বরঞ্চ বকাবকি করে দেখা করা, যে কি তুই তো স্টার হয়ে গেছিস, তোর তো কোনো খোঁজ খবর নাই, খুব ভালো করে এইটা তুই টাইম দে, রাজীব এসছে, হ্যাঁ, রাবি, প্রাতিক, ওরা দেখা করতে যাচ্ছে, হ্যাঁ, হাবু, মানে সরি, হ্যাঁ ঠিক আছে, ইমরান আসছে, মানে সব আমাদের ফ্রেন্ড, বেশ কিছু ফ্রেন্ড বাইরে থাকে, তো ওরা আসলে আমরা আবার সবাই গেট টুগেদার করি। সো ওই হঠাৎ করে তখন হয়তো কথা হয়। কিন্তু এই ছবির সময় যেটা হয়েছে সেটা হচ্ছে প্রথম কথা এটাই, তোর সাথে আমার রোমান্টিক সিন করতে হবে, তুই পারবি, আমি পারবো। এটা ওর সাইড থেকেই। আপনি বলেন, আপনি ফোন করে প্রথমে কি বলেছিলেন? আমি যখন শুনি যে আচ্ছা এই ক্যারেক্টারটা নাইম করবে, মানে আমি তো আসলে মনে মনে আমি খুশি হয়েছি, কারণ আমার জন্য খুবই মানে আরাম হবে কাজ করতে, কারণ বন্ধুর সাথে কাজ করা, আর আমরা একসঙ্গে আগে নাটকও করেছি বহু আগে, তো সেটা একটা ছিল। কিন্তু এই যে ওর সাথে আমার রোমান্টিক সিন করতে হবে, এটা খুবই একটু ফানি ছিল আমাদের। বললাম তো যে পুরো শুটের টাইমেও আমরা খুব হাসাহাসি করেছি, পুরো শুটিং টাইমটা আপনাদের দারুণ গেছে আসলে। আলহামদুলিল্লাহ। ওকে আমার বলতে হতো যে শোন, অন্যদেরকে যেভাবে ধরিস ওইভাবে ধর, আমাকে তুই তুচ্ছ করিস না। কারণ যে বললাম না, ও তো আমাকে ওইভাবে, যেহেতু ছোট থেকে চিনে, ওইভাবে পাত্তা দেয় না। যে সিনেমাটা নিয়ে আমরা কথা বলছি, জলে জলে তারা, এই সিনেমাটার কিছু অংশ কি আমরা দেখতে পারি আজকে? আপনারা কি বলেন? অবশ্যই দুর্দান্ত হয়, অবশ্যই দুর্দান্ত হয়। যদি তাহলে আমরা একটু দেখে নেব তাহলে। তারা হইল আমার আসমানের তারা, ধরন যায় না, সন যায় না। লোকে কয় তারার আলোয় ঝলমল করে এই সরকার। মন তো চাই সারাটা জীবন তোমার লোকে পথ পারিতে। কচি লাউয়ের ডগা বাইজা খাইতে খুব স্বাদ। আমরা ওরে দুবাই নিয়ে বেচা দিয়ে আসবো। দারুণ, আমার কাছে খুবই দারুণ লেগেছে। কিন্তু হোসেন মাঝিকে তো চেনাই যাচ্ছে না। আমাকে যদি প্রশ্ন করেন তাহলে আমার কাছে মনে হবে মডার্ন হোসেন মাঝি। হোসেন মাঝির যদি একটা গল্প আমাকে বলেন, মাসলম্যান হোসেন মাঝি। আসলে মাসল থাকে, বাট আরো লিন থাকে,
আমাদেরটা আনফরচুনেটলি হয়তো একটু না না costly আমার আছে, but মনে হয় যে মাঝিদের আপনারা যারা কায়িক পরিশ্রম করে, যারা মাটি কাটে, মাঝিদের সারাটাক্ষণ দাঁড় বাইতে হয়, তাদের মাসল থাকে, এটা খুবই মানে আমি জানি না যে এত আমি যে দেখেছি যারা রিক্সা চালায় তাদের পায়ে খুব স্ট্রং মাসল থাকে, তো সেটা থাকে সেই আমার মনে হয় না যে খুব একটা মডার্ন মনে হয়েছে মাঝিকে মাঝির মতো লেগেছে, কিন্তু সরি নাইমের উত্তর আমি দিয়ে দিলাম। হ্যাঁ দ্যাটস ট্রুথ। মানে ফার্স্ট অফ অল যেটা হচ্ছে যে আমি মানে সো ফার এখন পর্যন্ত আগে আমাদের ক্যারেক্টার ইন্ট্রোটা হয়ে গেছে প্রত্যেকের, সো লাস্ট কয়েকদিন ধরে আমি সবার কাছ থেকেই একটা রেসপন্স পেয়েছি। অনেক সিনিয়র ডিরেক্টর, আমাদের অভিনেতা অভিনেত্রী যারা আছেন প্রত্যেকে আমাকে মেসেজ পেয়েছেন যে অ্যামেজিং ক্রাফট। কারণ একে তো হচ্ছে আমাকে সবসময় স্যুটটাই পরা অবস্থায় সবাই দেখে অভ্যস্ত, টাগ ইন করা শার্টে, বাট সেখান থেকে অ্যাজ অ্যান অ্যাক্টর আমার যে চেষ্টাটা সেটা সবাই কানেক্ট করেছে ফার্স্ট অফ অল। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে গানের কিছু শটে হয়তো একটু গ্ল্যামার রাখার জন্য এক ধরনের একটা মেকআপ ছিল, বাট বেসিক ক্যারেক্টারে যখন কয়েকটা ফুটে যেখানে আছে তখন আবার সবাই বলেছে যে গানটার জন্য কি একটু আলাদা মেকআপ হয়েছে নাকি ক্যারেক্টারের জন্য। সবাই কি বলছে এমন কিন্তু একটা তথ্য আমার কাছে আছে, যখন শুটিং চলছিল তখন সবাই দেখতে আসছে যে এখানে নায়ক নায়িকা আসছে, শুটিং দেখতে আসছে, এসে কিন্তু আসলে নায়ককে খুঁজে পাওয়া যাচ্ছে না, এতটাই মানে রিয়েলিস্টিক হয়েছিল। এই ব্যাপারে একটা ফান অ্যাড করি, এটা ওকে বলা হয়নি, আমরা তো ওই যে প্রতিদিন ট্রলার করে আসতাম না, তোরা আগে চলে আসছিস সেটে, তো আমি কলটা পরে আমি আসলাম, তো এসে আমি ট্রলারে উঠলাম, উঠে এপারে আসছি, তো কয়েকজন র্যান্ডম লোক পাশে বসা, তো তারা বলছে যে ওই পারে তো শুটিং হইতেছে, বলে হ্যাঁ শুটিং হচ্ছে তো, বলে ওই শুনলাম নাইম মিথিলা এরা আসছে, ভালো শিল্পী তো এরা, ভালো শিল্পী, ওদের কাজ দেখছি ভালো ভালো কাজ আছে। আমি শুনছি বসে বসে পাশে, হ্যাঁ তো বলে যে যাবেন নাকি ওদিকে, বলে না থাক আমি তো আবার এইদিক বাজারে যাবো, তো আপনি হ্যাঁ দেখি কি হয়। মানে তাদের সাথে আমি বসা, তাদের পাশে বসা, তো তখন মনে হলো হয়তো মেকআপ ক্যারেক্টারের লুকটা হয়তো কিছুটা কাছাকাছি আমি যেতে পেরেছি, যে কারণে তারা রিলেট করতে পারছে, তারা আমাদের কাজ দেখেছে, আমাদেরকে চেনে, বাট আমি তার পাশে বসে সে আমাকে চিনতে পারছে না। মানে এটা খুব ভালো লেগেছে। আর একটা মজার জিনিস হচ্ছে আমি বলি, কারণ এটা একটা কমার্শিয়াল ছবি, অ্যাবসলিউটলি কমার্শিয়াল ছবি বলতে যা বোঝায়, গান আছে, তাতে খুব স্ট্রং একটা গল্প আছে, অসম্ভব শক্তিশালী অভিনেতা অভিনেত্রীরা কাজ করেছে এখানে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা একটা কমার্শিয়াল ছবি, তো সেইটার জন্য যতটুকু গ্ল্যামার দরকার ততটুকু তো আমাদের করতে হয়েছে। মিথিলা, শুটিং এর কথা আপনাকে জিজ্ঞেস করি, সেটি হচ্ছে কোন দৃশ্যকে আছে যে বারবার টেক করতে হয়েছে বা কতবার টেক করতে হয়েছে, এমন কোনো ঘটনা যদি আপনি আমাদের সাথে শেয়ার করেন। বারবার টেক করতে হয়েছে, রিস্কি শুট ছিল ওর জন্য, হ্যাঁ ওর জন্য ভয়াবহ রিস্কি শুট ছিল, এটা ইউ শুড টেল এভরিওয়ান। হ্যাঁ মানে বারবার টেক করতে হয়েছে সেটা আমি তাহলে একটু ধরে দিচ্ছি, একটা সিনে আমরা দেখেছি যে চর মারতে হয়েছে, সেটা আসলে কতবার টেক করতে হয়েছে? আপনাকে চর মেরেছিল, সেটা কয়বার টেক করতে হয়েছে? না সেটা যতক্ষণ না রিয়েলিস্টিক হয়েছে ততক্ষণ তো টেক করতে হয়েছে, কিন্তু সেটা ওটারও একটা পাবেল ভাইয়ের টেকনিক ছিল। পাবেল ভাই তো অনেক ভালো অভিনেতা। হ্যাঁ মানে আমি বলবো না যে অত বেশি বার, ঠিক যতটুকু প্রয়োজন ছিল ততবারই টেক। কয়বার? 3 বার না 4 বার? এটা আমার মনে নেই এখন কয়বার, 3-4 বার হবে হয়তো। হ্যাঁ মেবি। তবে হ্যাঁ যেটা নাইম বলছিল যে আমার জন্য কয়েকটা সিন খুব রিস্কি ছিল। একটা হচ্ছে যে আমাকে বেঁধে রেখে যে ছুরি খেলার যে সিনটা, সেটা খুব রিস্কি ছিল। ওখানে দেখেছে যে ছুরিটা, এবং সেটা একদমই আমি করেছি, এরকম না যে ডামি হিসেবে, মানে আমাকে সত্যি সত্যি ছুরিটা ছুঁড়েছে আমার দিকে ছুরিটা, এবং সেটা আমার ডানে বামে লেগেছে, আর আমি ওখানে দাঁড়িয়েছিলাম। এখন অবশ্যই প্রফেশনাল সার্কাসে যারা কাজ করে ওনারাই করেছেন, কিন্তু একটা রিস্ক তো ছিলই, বাই চান্স যদি হাত ফসকে যদি গায়ে লেগে যায়, তো থ্যাঙ্কফুলি সেটা হয়নি, বাট ওই রিস্কটা আমাকে নিতে হয়েছিল। একটা প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে আমি জানি আপনি উত্তরটা দেবেন না, যেহেতু গল্পের প্রয়োজন, দর্শক দেখবে হয়তো, তারা কি মারা যায়? এটা তো বলাই যাবে না, তারা মারা যায় না, তারা আকাশে চলে যায় না, তারা জলেই পড়ে থাকে। ঠিক আছে, সেটা দেখতে হলে আমাদের সিনেমা দেখতে হবে। আপনাদের বন্ধুত্ব তো 1.5 যুগেরও বেশি, অনেক দিনের, কিন্তু আপনাদের মধ্যে বোঝাপড়াটা কেমন সেটা আমরা এখন একটু দেখে নিতে চাই। আমরা ছোট্ট একটা গেম খেলতে চাই আপনাদের সাথে, যদি একটু চলে আসেন। এক লাইন, শুধু এক লাইন। এক লাইনই, আমি জানি খেলাটা। গড়ের মাঠে গরুর গাড়ি, গড়ের মাঠে
গরুর গাড়ি। কাঠ, গড়ের কোকিল, গড়ের কোয়েল, মাঠে বাঁশি, গরুর গরু 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 গরু, হ্যাঁ, গরুর গাড়ি। গরু ঘাস, গাড়ি গাড়ি হাঁস, গাড়ি গরুর গাড়ি। গরু কুকুর, গরু গরু, হ্যাঁ গরু লাইনটা গরু, শুরু থেকে গরুর বলেন, গাড়ি। পুরোটা বলেন, গরু পুরোটা। ঘাস গাড়ি খায়, গড়ের মাঠে গড়ের মাঠে গরুর গাড়ি। 1 2 3 4 গড়ের 1 গড়ের গড়ের দোস্ত আমি কিচ্ছু বুঝতেছি না, বিশ্বাস ঠিক আছে, আমরা পরেরটা শুনি আবার। নতুন হ্যাঁ নতুন হ্যাঁ। একটা। মুরব্বি মুরব্বি পুষ্পি, মুরব্বি মুরব্বি দোস্ত বুঝতেছি, মুরব্বি কোন সিম্বলিক কিছু বল। এটা কি এক্সপ্রেশন নাকি? না না, হ্যাঁ মুরব্বি মুরব্বি, দারুণ দারুণ দারুণ। রাইট রাইট, একটা তো ঠিক পারলাম। আছে ঠিক আছে। Yes. Oh my God. Seriously, it was pretty tough. আগেরটা কি ছিল? প্রথমটা বলেন। প্রথমে হ্যাঁ, প্রথমটা? এখন খোলেন। হ্যাঁ, তো প্রথমটা ছিল গড়ের মাঠে গরুর গাড়ি। তুই শুধু গরু পর্যন্ত ঠিক ছিল। আরে মানে তারপর difficult তো। সেকেন্ডটা ঠিক আছে, মুরব্বি। এখন আপনার পালা। ও ওকে, এটা না। না না, এটা তো হয়ে গেল। আরেক এইবার তুমি বুঝবা। তেলে চুন তাজা, জাতা না আমার তেলে চুন তাজা, তেল, না, প্রথমটা হ্যাঁ তেল, তেল কে তেল 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 তেল, রেল হ্যাঁ তেল, ত ত ত তেল, ক আরে ত তেল, তেল তেল পুরো লাইনটা বলেন। তেল চুন তাজা, তেল এটা খুব পান। কঠিন হচ্ছে, এটা হয়তো হবে। চুন চুন চুন, পান পান না, চুন চুল চুন চুন, চুল পানের চুন থাকে না, চুন, তেলে ভাই চুন আমরা তাজা। পরেরটা যাই, পরেরটা চলে যাই। আচ্ছা বাদ, ওকে নতুন লাইন। ওখানে প্লিজ প্লিজ আমাকে, আমাকে হ্যাঁ ক্ষমা ক্ষমা করে দাও। করে দাও। ইয়েস আচ্ছা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। Yes! ওকে, ইয়েস, একটু ক্রেডিট আমাকে দেওয়া উচিত। প্রথমটা কি ছিল আমরা শুনি হ্যাঁ একটু। হ্যাঁ হ্যাঁ, তেলে চুন তাজা। তুই তো বলবি তো, হ্যাঁ, তুই বলতেছি কিন্তু আকার আমি ইঙ্গিতের বলছি জন্য তেলে আমি চুন তাজা। কিছু বুঝি নাই। প্রথম প্রশ্ন। নাটক নাটক, হ্যাঁ হ্যাঁ, কম নাটক কম, করো করো। নাটক কম করো প্রিয়। দারুণ দারুণ। হ্যাঁ হ্যাঁ ওকে, হ্যাঁ, ইটস এই দিন মাই আমি টার্ন। জার্নি, ইটস ইটস দিস ইটস ইটস মাই ইস আমি টার্ন জার্নি, টার্ন চাকা, টার্ন টার্ন, ইটস মাই টার্ন। ওকে ভাই পারতেছি তো আমি এটাকে। এরপরে ও ঠিক আছে, এটা শেষ, এইটা তো শেষ, দুইটাই তো। এটা শেষ। আপুর আরেকটা রয়েছে। ওয়াও, এই দুটোই পেরেছেন আপনি ভাই। তাই না? দারুণ 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 দারুণ। আরে জোশ, তাহলে তুই ভালো এক্সপ্রেস করছিস। দ্যাটস গ্রেট। তুমি, তুমি হ্যাঁ, হয়তো হয়তো তুমি হয়তো বোঝো না, হ্যাঁ তুমি হয়তো বোঝো না, বোঝো না, হ্যাঁ বোঝো না, পুরোটা বলতে হবে। পুরো লাইন, তুমি হয়তো বোঝো না, তুমি হয়তো
হয়তো তুমি আবার বল, হয়তো আবার 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 তুমি তুমি হয়তো হয়তো হ্যাঁ হয়তো বোঝো না। বোঝো না। Right? Yes! সেকেন্ড ওকে সবাই সবাই হ্যাঁ জলে 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 তারা তারা দেখবেন। দেখবেন। Yes! সবাই জলে জলে তারা দেখবেন। Yes. Nice. Thank you. থ্যাংক ইউ Even thank you so আপনাদের- much for the last line. ভাই- এটা আমাদের বেশি ভালো হয়েছে না? Thank you. খেলা কিন্তু আমাদের শেষ হয় নাই, এখন আমরা পেছনে, আপনি দেখবেন না, পেছনে ছবি দিব, নাইম ভাই হিন্টস দিবে, সেই হিন্টস অনুযায়ী আপনি আমাদের বলবেন। প্রথম ছবি চলে এসছে, প্রথম ছবিটা তোর বাংলাদেশি মোস্ট ফেভারিট অ্যাক্ট্রেসদের ভিতরে আমাদের একটু সিনিয়র মোস্ট ফেভারিট পার্সোনালিটি কে? আর বলা যাবে না, অনেক বেশি হিন্টস তো ছোট ছোট হয়। উনি কি কাজ করেছে বা উনি কি দেবীর কথা মনে আছে? জয়া আহসান। এখন দেখি ছবিটা, পেছনে কে আছে? ইয়েস, আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই। হৃদয় খান। আরে না মিথিলা বেশি বেশি সহজ হয়ে গেল, বেশি সহজ হয়ে গেল। আরেকটা হিন্টস দেন, আরেকটা হিন্ট। অন্য একটা। এর কি মানুষ মানে Singer. সিঙ্গার, উনি গানের মানুষ গানের মানুষ। এবং রাত দিন গান নিয়ে থাকেন। তোর ফেভারিট দুইটা গানের মানুষের কথা বল, তার ভিতরে সে একজন। কিন্তু দুজন বলা যাবে না, কি একটা কি উত্তর। কি কাজ? আরেকটা, সে সিঙ্গার, সে তো সিঙ্গারই, কম্পোজারও। হ্যাঁ কিন্তু সে একটা ছবির নাম, সিনেমা, বিজ্ঞাপন, কিছু একটা। মনের মাঝে তুমি হাবিব। হৃদয়ের কথা। রাধার কুঞ্জে ফুলে হাবিব। এই হাবিব, আরে আমরা দেখি হাবিব। পেছনে ছবিটা। ও আচ্ছা। তোকে এতগুলো কিউ দেওয়া লাগলো? হাবিব দিও এক্স্যাক্টলি মানে What? পরের ছবি, উনি একজন কলকাতার মানুষ। কে? একটা হিন্ট তো পেয়েছি অলরেডি। হ্যাঁ হ্যাঁ আর একটা হিন্ট দে, খুব কাছাকাছি দিস। খুবই পপুলার অ্যাক্টর, দি ওয়ান পপুলার ও অ্যাক্টর প্রসেনজিৎ চ্যাটার্জি, রাইট। বোম্বাদা। হ্যাঁ দারুণ, আপনাদের বন্ধুত্বটা যে দারুণ, এটা বোঝাই যাচ্ছে। এখন যার ছবি এসছে সে আপনার নায়ক। না তোর কোনো একটি কাজের ও না, আচ্ছা হ্যাঁ। না, আপনার কোনো একটি একজন কাজের, নায়ক হলে তো হবে আমি না। বললাম কোনো একটি কাজের, যে কাজটা আমার ভীষণ পছন্দের অ্যান্ড খুবই আর না না তোর ওটা সিকুয়েলও আসতে ও নাসির ভাই। ইয়েস লাস্ট লাস্ট ওয়ান ছবি, তারপরে ছবিটা চলে আসছে। এটা আপনি হিন্টস দিবেন না, এটা আমি হিন্টস দেব। এটারও সেই একই হিন্টস, সেও আপনার নায়ক। এ কি? সহজ বলি তোকে, হ্যাঁ, না 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 না, নাইম বলুক, নাইম জানে কোন হিন্টস আমাকে দিতে হবে। নাদি আহমেদের হাজবেন্ড। নাইম, আরে এটা তো আমি আগেরটাতে বললাম। মানে তোর জন্য সবচেয়ে সহজ। এটা তো আমি আগেরটাতে বললাম। থ্যাংক ইউ। এবার নাইম ভাইয়ের পালা, ও প্লিজ। আমি ভাবছিলাম যে বলবো যে আড্ডার জিএস বল। তাহলে আরো সুন্দর। প্রথম ছবি এসছে, প্রথম ছবির জন্য নাইম ভাইয়ের জন্য আপনার কি হিন্টস? তোর নায়িকা, সবচেয়ে সুন্দর নায়িকা, যাকে তুই কোনোদিন সুন্দর বলিস নাই। মিথিলা। এই কিউ দিলেই কিছুক্ষণ হবে। আগেও বললাম। হ্যাঁ, এই কিউ দিলে যথেষ্ট। আর হ্যাঁ, কিছু সেটাই। বলা লাগবে না। ঠিক আছে, আমরা দ্বিতীয় ছবিতে যাব। এটা কিন্তু একটু কঠিন হিন্টস দিতে এটাও হবে। তোর নায়িকা জীবনের। নাদিয়া আহমেদ। ইয়েস। এটার কি কঠিন, এটার কি কঠিন hints দিব আমি? এটা জীবনের নায়িকা। তারপরে ছবি অপেক্ষা করছে নাইম ভাইয়ের জন্য। ও তিনি একজন নির্মাতা, এই হিন্টসটা আমি দিতে যাই। নির্মাতা, এবং অনেক জনপ্রিয় নাটক তিনি তৈরি করেছেন আমাদের জন্য। ফিমেল অর মেল? ফিমেল। দিদি জানিকে চৌধুরী, অফ কোর্স। হ্যাঁ, দারুণ দারুণ। বর্তমান সময়ের খুব জনপ্রিয় অভিনেত্রী। খুবই জনপ্রিয়। মেহজাবি। শেষ ছবি এসছে, ও। শেষ ছবির হিন্টসটা একটু কঠিন করে দিতে হবে, বেশি আমি সহজ হয়ে দিচ্ছি যাচ্ছে আপনাদের আমি, জন্য। হ্যাঁ। অভিনেতা, হ্যাঁ, আমাদের
কন্টেম্পোরারি অভিনেতা। না, অপশন 1 2 না 3 এরকম বলা যাবে না। আচ্ছা, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, না বাট না ইয়ে না, হ্যাঁ বাট ওইরকমই আর কি। মনে কর নিশোকে তুই রিপ্লেস করতে পারবি কাকে দিয়ে? অপূর্ব, of course অপূর্ব ভাই। হ্যাঁ, আমরা ছবিটা দেখি, কার ছবিটা আছে পেছনে। অপূর্ব, হ্যাঁ, দারুণ, অ্যামেজিং। থ্যাংক ইউ। আসলে আলহামদুলিল্লাহ, মানে আমাদের জার্নিটা তো লম্বা সময়ের, যে টুকটাক আমরা জানি হ্যাঁ মানে যে আমাদের দুজনকে কোন হিন্টটা এই দিতে হবে। হওয়ার কথা আসলে। দারুণ, দারুণ। 100% এবং আমরা কিন্তু দেখলাম আপনাদের বন্ধুত্বটা দারুণ, একে অপরের হিন্টস খুব ভালো করে রিসিভ করতে পারছেন। 3 সপ্তাহের শুটিং শেষ, কিন্তু 3 বছর পর ছবিটা এলো, এর কারণটা কি আসলে? সে এক বিরাট ইতিহাস। নাইম, তুই কি বলতে চাস? আপনারা দুজন মিলিয়ে বলেন, একটু একটু করে বলেন, যেহেতু বিরাট ইতিহাস। শুরু করুক অ্যাটলিস্ট। মানে না, প্রথমত এটার ওইরকম করে যদি মূল কারণ বলি, সেই মূল কারণ আসলে আমার মনে হয় আমাদেরও জানা নেই যে কেন এতদিন লাগলো ছবিটা রিলিজ হতে। দর্শক যেমন অধীর অপেক্ষায় ছিল, আমরা অধীর অপেক্ষায় ছিলাম। কিন্তু আমার মনে হয় যে কেন 3 বছর পর ছবিটা রিলিজ হচ্ছে, তার থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের কাছে এবং আমার মনে হয় সবার কাছে যেটা হওয়া উচিত, ছবিটা রিলিজ হচ্ছে এবং ছবিটা সবাই দেখতে পারবে। এবং ছবিটাতে, কারণ দর্শকের জন্য ছবিটাতে অনেকগুলো স্পার্ক আছে, দুর্দান্ত সব অভিনেতারা কাজ করেছে এখানে। ফজলুর রহমান বাবু, তারপর মনিরা মিঠু, নূর ইমরান, তারপর জাহেদ আলী সুজন ভাই, বাবুল ভাইয়া, অবশ্যই আজাদ আবুল কালাম পাবেল ভাই। ওনারা সবাই দুর্দান্ত অভিনয় শিল্পী এবং ওনাদের সাথে কাজ করতে পারাটাও আমাদের জন্য একটা অসম্ভব ভালো অভিজ্ঞতা ছিল। তো সেই কারণে আমার মনে হয় যে এইটা পেছনে ফিরে কোনো লাভ নেই যে কেন 3 বছর পরে হচ্ছে। অনেক ছবি আছে রিলিজই হয় নাই কখনো, অ্যাটলিস্ট এই ছবিটা ফাইনালি দর্শক দেখতে পারবে, আমরা সকলে দেখতে পারবো, সেটাই অনেক। ফাইনালি দেখার জন্য আমরাও অপেক্ষা করছি। কিন্তু আমরা যে সিনেমা দেখতে যাব, আসলে দর্শকরা, আমাদের সময় ব্যয় হচ্ছে, টাকা ব্যয় হচ্ছে এবং আমাদের একটা প্ল্যানিং করে যেতে হয়। আপনারা যেহেতু সিনেমাতে অভিনয় করেছেন, কেন আসলে যাব? নাইমের কাছে প্রশ্নটা শুরু, আপনি এই প্রশ্নটার উত্তর দিবেন, কেন যাব আসলে? প্রথমত যাওয়ার যে কারণটা, সেটা হচ্ছে একটি অনুদানের ছবি। অনুদান দেয়াই হয় কিন্তু আমাদের শিল্পটাকে সবসময় সচল রাখার জন্য। এবং আপনি দেখবেন যে এই গল্পে এমনভাবেই চরিত্রর ক্ষেত্রে প্রতিটি আর্টিস্টকে সিলেক্ট করা হয়েছে যারা খুবই যার অবস্থান থেকে চমৎকার অভিনয় শিল্পী প্রত্যেকে। তো কি হয়, একটা গল্পে যখন ভালো ভালো অভিনয় শিল্পীরা থাকেন, অভিনেতা অভিনেত্রীরা থাকেন, তখন তারা যেই চরিত্রটুকু পান সেটা তাদের এক্সপিরিয়েন্স থেকে, তাদের যোগ্যতা থেকে আরও অ্যাড করে চরিত্রটাকে আরও চমৎকার করে ফুটিয়ে তোলেন। সো সেটা একটা অনেক বড় রিজন, যে কারণে প্রতিটি দর্শক প্রতিটি চরিত্রে প্রেমে পড়বে। এবং যেটা মিথিলা কিছুক্ষণ আগে বলছিল যে পাবেল ভাইয়ের মতো মানুষ আছে, মিঠু আপার মতো মানুষ আছে, বাবু ভাইয়ের মতো মানুষ আছে, নূরের মতো অভিনেতা আছে। আমরা দুজন নাই বললাম, কারণ আমাদের যারা আরও সিনিয়ররা আছেন তারা প্রত্যেকে অনেক দুর্দান্ত পারফর্মার। মিঠু আপা, শাহেদ আলী সুজন ভাই, অবিদ রেহান ভাই, ইকবাল ভাই, প্রত্যেকে অ্যামেজিং অ্যাক্টর। সো তাদের প্রত্যেকের কিন্তু ছোট ছোট হোক বড় বড় হোক, প্রত্যেকে কিন্তু আলাদা অডিয়েন্স ব্যাংকিং আছে অনেক বছরের। তো সেই মানুষগুলো তো তাদের অভিনয় দেখতে চান, সেই কারণে তারা দেখতে যাবেন। দ্বিতীয় যে বিষয়টা, প্রথমেই মিথিলা যেটা বলে রেখেছে, ইটস এ কমপ্লিট কমার্শিয়াল ফিল্ম। যে কমার্শিয়াল ফিল্মে বাংলাদেশের গল্প, যে কমার্শিয়াল ফিল্মে একটি পূর্ণাঙ্গ গল্প, যে কমার্শিয়াল ফিল্মে বাংলাদেশের শিল্পীদের গাওয়া গান আছে, কনা ইমরানের মতো দুজন সিঙ্গারের চমৎকার গান আছে, আমাদের বিশ্বদার একটি গান আছে, চমৎকার গান, হ্যাঁ, যেখানে মানে এত সুন্দর করে গানগুলোকে উপস্থাপন করা হয়েছে, মনে হবে যে এই গল্পের জন্য গানগুলো তৈরি করে এবং সম্পৃক্ততা আছে। আচ্ছা, থার্ড যে বিষয়টা আসে সেটা হচ্ছে একটি পূর্ণাঙ্গ গল্পকে দেখার জন্য একটি দর্শক যেটা দেখতে চায় যে তার কিছু একটা মেসেজ, সে অনুভূতি একটা নিয়ে গেল কিনা। সবসময় তো মেসেজ থাকবে বলে এটা কনফার্ম বলা যায় না, অনুভূতিটাকে তাকে একটা নাড়া দিল কিনা মানবিক জায়গা থেকে, এমন গল্প এটা। সো এটার এই 3টি বড় রিজন আমি বলবো আছে। সেই সাথে যিনি আমাদের নির্মাতা অরুণ চৌধুরী এবং তার পুরো টিম, অরুণ দা, সুব্রত, অমিতাভ ভাইয়া,
দেন আমাদের রায়হান খান ক্যামেরা, দেন হচ্ছে ইমরানের মিউজিক, সেই সাথে চয়নিকা চৌধুরী দি অল টাইম ছিলেন সেটে, সেই সাথে অরণ্যর কথা বলতেই হয়, তাদের ছেলে। পুরো টিমটা এত সুন্দরভাবে জিনিসটা, অলিন ভাই মেকআপে অ্যামেজিং কাজ করেছেন, এত সুন্দরভাবে কাজ করেছেন। কারণ অরুণধা, ওনারা যারা আছেন, অরুণ চৌধুরী অনেক আমাদের অনেক ম্যাচিউর ডিরেক্টর। সো তারা যখন যে কাজটা করে, যেমন এই প্রমোশনে যখন বিভিন্ন জায়গায় আমি যাচ্ছিলাম, প্রত্যেকে বলছেন যে অরুণ চৌধুরী এমন সময়ের নির্মাতা যে উনি যাকে নিয়ে কাজ করেন হয়তো উনি সুপারস্টার হন অথবা সামনে সুপারস্টার হবেন, তাদের ছাড়া তারা তাদেরকে নিয়ে কাজ করেন না। সো ওনাদের নির্মাণে একটা আলাদা ছোঁয়া আছে, সেটা দেখার জন্য মানুষ যাবে। সো একটি গল্পে, একটি কাজে যদি 4টি এরকম স্ট্রং পিলার থাকে, তাহলে সেই গল্পের আসলে দর্শক ডিজার্ভ করে। মিথিলা কি বলবেন, কেন আপনার এই সিনেমাটা মানুষ দেখতে যাবে? তার উপর ভালোবাসা দিবসের সিনেমা। হ্যাঁ, মানে সিনেমা মানুষ কেন দেখতে যায়? সিনেমা দেখতে যায় মানুষ এন্টারটেইনড হতে। সিনেমা দেখতে চায় একটা সুন্দর গল্প দেখবে, সেই গল্পটা ভিজুয়ালি দেখার পরে একটা অনুভূতি নিয়ে হল থেকে বের হবে। এই ছবিটা এক্স্যাক্টলি সেটাই হবে। এত অসাধারণ একটা গল্প, সেইটা দর্শক প্রথমত অবশ্যই এন্টারটেইনড হওয়ার জন্য যায়, যে বললাম যে দর্শক যারা আসলে সিনেমা প্রেমী, যারা সিনেমা দেখতে চায়, তারা অবশ্যই যাবে, তাদেরকে বারবার করে বলতে হবে না। এবং তারা আসলে সবার ছবিই দেখেন, হ্যাঁ, যারা সিনেমা প্রেমী মানুষ আছেন। এবং সেই সাথে এই যে নাইম যে কারণগুলো বলেছে, যে এত অসাধারণ অভিনেতা অভিনেত্রীরা, মানে এটা একটা পূর্ণাঙ্গ একটা কমার্শিয়াল ছবি, একটা অসাধারণ গল্প, সুন্দর গান, একটা পূর্ণাঙ্গ প্যাকেজ এই ছবিটা। সেই জন্যই আমার মনে হয় দর্শকের সকলের দেখতে যাওয়া উচিত। আর ওই যে দেশের গল্প, এটা দেশের গল্প, মাটির গল্প। সার্কাসের বিষয়টা যেটা, সেটা হচ্ছে এখন কিন্তু আর সার্কাস খেলা ওইভাবে হয়তো হয় না, কিন্তু একটা সময় এই গল্পটা, যেই সময়কার গল্প, এই গল্পটা হয়তো বর্তমান সময়কার না, সেই সময়টাতে কিন্তু বাংলার গ্রামে গ্রামে এইভাবে নৌকায় নৌকায় সার্কাসের দল ঘুরে বেড়াতো এবং নদীর ঘাটে তারা তাঁবু গেড়ে সার্কাস দেখাতো, সেখানে কিছুদিন থাকতো, অনেক দিন থাকতো, তারপরে আবার অন্য আরেকটা জায়গায় চলে যেত। এইভাবেই ভাসমান একটা জীবন ছিল তাদের। তো এই গল্পটা সেটা ধারণ করেছে। এটা একটা নতুন অভিজ্ঞতা হবে দর্শকদের জন্যেও, যে কি করে তারা, যে আমার ক্যারেক্টারটা তারা, সে একটা সার্কাসের মেয়ে এবং সেটা একটা জায়গায়, সার্কাসটা একটা ঘাটে তারা তখন অবস্থিত ছিল, এবং সেই সময় হোসেন মাঝিও কোথা থেকে ঘুরতে ঘুরতে, সে একজন মাঝি, সে কি করে ঘুরতে ঘুরতে সেই ঘাটে আসে, এবং সেই ঘাটে এসে তারা আর হোসেন মাঝির দেখা হয়, আর প্রেম হয়, তারপরে গল্প কোথায় কোথায় চলে যায়। এবং এখানে গল্পের মধ্যেও অনেকগুলো টুইস্ট আছে। তারা কি করে এরকম সার্কাসে এলো, তারারও একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে, এবং সেখানে বাবু ভাই আর মিঠু আপা, এই টুইস্টগুলো দেখার জন্য হয়তো দর্শক হলে যাবে। এবার আপনার একটু কাজের আপডেটটা নিয়ে নিই। এই সিনেমাটা তো এলো সামনে, এছাড়াও আরো দুটো সিনেমার কথা শুনছি, মেঘলা এবং নুলিয়া ছড়া, সোনার পাহাড় ছাড়াও আর কোনো কাজ কি আপনার সামনে আমরা আপনাকে দেখতে পাবো কিনা? অনেকগুলো কাজ আসলে পেন্ডিং আছে। এই আমার নুলিয়াছড়ি সোনার পাহাড়, যেটা একটা শিশুতোষ চলচ্চিত্র, এটাও সরকারি অনুদানের ছবি, সেই ছবিটি এখনো রিলিজ হয়নি, তো সেটা তো পেন্ডিং আছে। উপর বাংলাতেও আরেকটা ছবি আছে মেঘলা, যেটা বললেন, সেটাও পেন্ডিং। সামনে কিছু কথা হচ্ছে। আমি সামনের জিনিস নিয়ে অনেক বেশি ভাবি না, আমার এখন সামনে সবচেয়ে বড় হলো জলে জলে তারা, তো আমি আপাতত ওটা নিয়েই আছি, ওটা নিয়েই ভাবতে চাই, সেই কারণেই আমরা এখানে। এবার নাইমার কাছে জানতে চাই আপনার সামনে নতুন কোনো কাজের আপডেট, যেহেতু সামনে কিন্তু ঈদ চলে আসছে, ঈদের সময় আমরা সবাই চেষ্টা করি আমাদের প্রিয় অভিনেতার নতুন কোনো কাজ আসে কিনা বা আসছে কিনা। না, ওটাতে আসার কথা আছে, ওটিটি প্ল্যাটফর্মেই আসবে একটি কাজ। আর তবে সেটাও আসলে প্রেডিক্ট করা যায় না, কারণ কখন ঠাস করে সিদ্ধান্ত নিয়ে করে দেয় বলা মুশকিল। তবে হ্যাঁ, টেলিভিশনে হয়তো খুব বেশি কাজ থাকবে না, থাকলে ওটিটিতেই থাকবে। তাছাড়া ছবি আসার কথা আছে, সম্পাদনার কাজ শেষ দুটো ছবিরই অলমোস্ট। কবে নাগাদ সেটা আসে? ঈদের সময় ডেট এখনো ঘোষণা দেওয়া হয়নি। কি ছবি আসতে পারে? শেকর, নীল জোছনার গল্প, আচ্ছা, সেই সাথে আরো একটি ছবি করা হয়েছে, সেটা সম্পাদনা কাজ চলছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে এসে সময় দেওয়ার জন্য, এবং জলে জলে তারা সিনেমার জন্য তো অবশ্যই আমাদের সবার শুভকামনা রইল। অনেক ধন্যবাদ। তিব্বত লাক্সারি প্রেজেন্টস কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ার আয়োজনে। দর্শক, এই ছিল আজকের আয়োজন, এবং জলে জলে তারা যে সিনেমাটা নিয়ে আমরা কথা বলছিলাম, সেই সিনেমার নায়ক নায়িকা দুজনে আমাদের সাথে আছেন। সেই সিনেমার একটি গান দেখতে দেখতে আজকের অনুষ্ঠান শেষ করব। যাই আমি যত দূরে, মন থাকে তোর ঘরে, তোর
বেশি ভাবি তোরে সুখ লাগে অন্তর